এবং 3 নম্বর হচ্ছে এতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এবং আমেরিকা তার সকল বৈশ্বিক প্রতিপত্তি হারিয়ে ফেলবে। এখন প্রথমটা ঘটেছে, ট্রাম্প ক্ষমতা এসেছে। দ্বিতীয়টাও ঘটেছে, ট্রাম্প ইরান আক্রমণ করেছে। এখন তৃতীয়টা দেখার বাকি, যে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে কিনা এবং ট্রাম্প এবং আমেরিকা তার সকল বৈশ্বিক প্রতিপত্তি এবং সুনাম সবকিছু হারায় কিনা। দর্শক, সেই আলামত কিন্তু ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে। এবং আমি তো এর আগে 2টা ভিডিও বানিয়েছি এবং আজকে নতুন ভিডিওতে আরো কিছু আপডেট দেব যে কিভাবে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাচ্ছে। প্রথমত বলি, সৌদি আরবিয়া। এই সৌদি আরবকে নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছিল। আমেরিকা এবং ইসরায়েল চায় যাতে সৌদি আরব তাদের সঙ্গে যোগদান করে, এবং এই কারণেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন এজেন্টরা তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে তারা বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবং বলেছে যে এটা ইরান করেছে তাদের কামিকাজ ড্রোন দিয়ে। কিন্তু সৌদি আরবের লোকেরা তাদেরকে গ্রেপ্তার করে প্রমাণ করেছে যে এটা ইরান করেনি। তারপর সৌদি আরব তার ভুল বুঝতে পেরেছে এবং আজকে সৌদি আরব খুবই বিরক্ত। সৌদি আরবে কিন্তু তেমন একটা হামলা চালায়নি, শুধু সৌদি আরবের যে তেল শোধনাগার আরামকো সেখানে ওই ড্রোনের একটা টুকরা টুকরা এসে পড়েছে আর কি, বাট ওই এটা ইন্টেনশনালি ছিল না, এটা ইরান বলতেছে। দ্বিতীয়ত, সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেই রিয়াদের যে মার্কিন দূতাবাস সেখানে হামলা চালিয়েছে ইরান, কিন্তু সৌদি আরবের অন্য কোথাও হামলা চালায়নি। তো এইসব কারণে সৌদি আরব চিন্তা করতেছে যে ভাইরে, আমাদের এই যুদ্ধ যদি লাভ কি, তাই না? এটা তো হচ্ছে গিয়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, আমরা কেন যুদ্ধ চড়াবো? যদিও ট্রাম্প এবং নেতানিয়াহু তারা চায়, মনে প্রাণে চায় যাতে সৌদি আরব এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ সৌদি আরবের প্রচুর অস্ত্র আছে, টাকা আছে, শক্তি আছে। কিন্তু আজকে সৌদি আরব ছাপ জানিয়ে দিয়েছে যে আমরা তো এই যুদ্ধে অংশগ্রহণ করবই না, বরং এই আমাদের ভূখণ্ড ব্যবহার আমরা করতে দিব না এবং আমাদের কোনো কিছু আমরা ব্যবহার করতে দিব না ইরানের বিরুদ্ধে। তারা এটা স্পষ্ট বলে দিয়েছে এবং এতে কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু খুবই আপসেট হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে চায়না আসলে অনেকেই বলতেছে যে ইরান চায়নার এত বড় মিত্র, এতদিন চায়না ইরান থেকে সস্তায় তেল কিনতো, এখন ইরানের এই বিপদের দিনে চায়না কেনে গিয়ে আসে না। দেখুন, প্রথমত চায়না শক্তি কিন্তু লিমিটেড। চায়না এখন এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না, কিন্তু চায়না করে কি, চায়না কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। নাম্বার 1, চায়না ইরানকে কাঁচামাল সাপ্লাই দেয়। এই যে ইরান প্রতিদিন 500 ড্রোন বানাতে পারে, কিভাবে পারে? কারণ হচ্ছে ওই চায়না কাঁচামাল সাপ্লাই দেয়। দ্বিতীয়ত হচ্ছে ইরানের রাডার সিস্টেম খুবই দুর্বল। চায়না তাদের শক্তিশালী রাডার দিয়ে ইসরায়েলের বিমান কোন জায়গায় আছে, আমেরিকার জাহাজ কোন জায়গায় আছে, এগুলো যতটুকু সম্ভব তারা ইরানকে আপডেট করতে সাহায্য করে। এবং আজকে চায়না একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে যে চায়না বলতেছে যে অনির্দিষ্টকালের জন্য তারা যেই তেল শোধন করে সেই তেল শোধনাগার বন্ধ করা হলো। হয়তো বা চায়নার কাছে মজুদ আছে, এই কারণে চায়না হয়তো এই তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। চায়না মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি থেকে যেই অপরিশোধিত তেল কিনে সেই তেলগুলো তারা পরিশোধন করে তারপর ব্যবহার করে, এবং চায়না বলতেছে যে আমরা আমাদের এই তেল শোধনাগারগুলো বন্ধ করে দিলাম। তাহলে এই তেল রপ্তানি বন্ধ হলে কিন্তু মধ্যপ্রাচ্যের এই সৌদি আরব, কাতার, কুয়েত এদের ইকোনমি এবং আরব আমিরাত এদের ইকোনমি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এবং তারা তখন আমেরিকাকে বলবে যে আমাদের কি লাভ হলো? যুদ্ধ হচ্ছে তোমার ভিতরে এবং ইরানের ভিতরে, যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইরানের সঙ্গে, আমরা কেন সাফার করব? আজকে দর্শক, কাতারের রাজধানী দোহাতে একের পর এক ক্ষেপণাস্ত্র, একের পর এক ক্ষেপণাস্ত্র ইরান থেকে আসতেছে এবং কাতারের রাজধানী দোহা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বাহরাইন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবং আমরা যদি আজকের আপডেটটা দেখি, আজকে কোন কোন জায়গায় ইরান হামলা চালিয়েছে, আমরা দেখব যে সর্বশেষ ইসরায়েলি হামলা চালিয়েছে উপসাগরীয় কয়েকটি দেশ, এবং প্রথমবারের মতো আজারবাইজানে হামলা চালিয়েছে ইরান। এএফপি বলেছে যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় পাকিস্তান ও নেপালের 6 জন আহত হয়েছে। এছাড়া দুবাইতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কুয়েতে অন্তত 2টা মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এএফপি এবং আল জাজিরা বলে যে কুয়েতের উত্তর পশ্চিম ক্যাম্প বুহরিং এবং দক্ষিণ ক্যাম্প আরিফজানে এই হামলা চালানো হয়। বাহরানে একটি
জ্বালানি তেলের স্থাপনায় হামলা হয়েছে, ইরাকে হামলা হয়েছে, ইরাকের এরবিল শহরে একটি মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, এবং ইসরায়েলেও নতুন করে হামলা চালিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলেছে যে তারা ইসরায়েলি রাজধানী তেল আবিবের বেন গুইউন বিমানবন্দর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এবং সেই ক্ষেপণাস্ত্র কিন্তু কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র না। আমি আসবো সেই জায়গায়। সিএনএন বলতেছে যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের পূর্বে বারেকেত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর তারা পেয়েছেন। এছাড়াও ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। আল জাজিরা বলতেছে যে মধ্য ইসরায়েলে একের পর এক ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে আজ বৃহস্পতিবার সকালে ইরানের 14টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। সিএনএন বলতেছে যে কাতারের রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিস্ফোরণে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। সৌদি আরব বলেছে যে তারা 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ না হলেও ইরানের সীমান্ত ঘেঁষা দেশ আজারবাইজানে প্রথমবারের মতো ইরান ড্রোন হামলা করেছে। এতে 2 জন আহত হয়েছে এবং বিমানবন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে নতুন করে ইরানের সুপ্রিম লিডার হবেন আয়াতুল্লাহ আলী খোমেনির ছেলে মুস্তফা খোমেনি। ট্রাম্প বলতেছেন আমি তাকে পছন্দ করি না। যখন ইরানে নতুন নেতা নির্বাচন করা হয় তখন যেন যে কমিটি করা হয় নতুন নেতৃত্ব নির্বাচন করার, আমাকে যাতে সেই কমিটির সদস্য করা হয়, মানে মাওয়াবাড়ির আবদার আর কি। এই হচ্ছে ট্রাম্পের কথা যে আমি মুস্তফাকে পছন্দ করি না, মুস্তফা হচ্ছে একটা দুর্বল লোক। এটা হচ্ছে ট্রাম্পের কথা, ট্রাম্প সবল লোক। এখন সৌদি আরবের মেইন ভয়টা কি? আরব কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের মতো টিউবওয়েল দিয়ে কিন্তু চাপ পানি ওঠে না। আরব কান্ট্রিতে সাগর থেকে পানি এনে পরিশোধন করে তারপর পাইপের মাধ্যমে বাসা বাড়িতে সরবরাহ করা হয়। মনে করেন সৌদির রাজধানী রিয়াদের মতো বা মক্কার মতো বা মদিনার মতো ঘনবসতিপূর্ণ শহরে যদি পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? এখানে তো নলকূপ থেকে পানি ওঠে না, কারণ পানির স্তর মাটি থেকে অনেক নিচে। তাহলে সৌদি আরব করবে কি? এখন ইরান যদি ওই পানি শোধনাগার কেন্দ্রগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে সৌদি আরব পানি পাবে কোথায়? সেই অবস্থা কাতারের, সেই অবস্থা কুয়েতের, ওমানের, জর্ডানের, সব জায়গায়। এসব দিক দিয়েও আরব দেশগুলো আরো ভয় পাচ্ছে যে হয়তো ইরান আরো রেগে গেলে তারা ক্ষেপে গিয়ে তারা ওই পানি শোধনাগারগুলোতে তারা মিসাইল হামলা চালাতে পারে। তাহলে একদিক দিয়ে তেল শোধনাগারে হামলা, তেল রপ্তানি বন্ধ, আরেক দিক দিয়ে গ্যাস শোধনাগারে হামলা, গ্যাস রপ্তানি বন্ধ। যা টুকটাক গোপনে রপ্তানি করা যায় তাও হরমুজ প্রণালী বন্ধ। এবং আজকে ইরানের বিপ্লবী গার্ড বলেছে তারা হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমেরিকা বহু চেষ্টা করেছে ইরানের বিপ্লবী গার্ডকে হরমুজ প্রণালী থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমেরিকা ব্যর্থ হয়েছে। তাহলে কোন উপায় কি? যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু পুরো বিশ্বের ইকোনমি কোলাপস করবে। দেখুন, আমেরিকা প্রথম বলেছিল ইরানকে যে গত বছরের যে 12 দিনের যুদ্ধ, সেই যুদ্ধের পরে যে তোমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিহার করবে। শর্ত 1। ইরান বলছে হ্যাঁ করব। তোমরা এই ক্ষেপণাস্ত্র যে বানাইতেছো না এবং তোমাদের কাছে কোনো ক্ষেপণাস্ত্র নাই, এটা জাতিসংঘের লোক গিয়ে যাচাই বাছাই করবে। ইরান বলল ঠিক আছে মানি। পরে আবার নতুন শর্ত দিল যে তোমরা কোনো নৌবাহিনী রাখতে পারবে না। এটা কোনো কথা হলো বলেন তো? ইরান বলতেছে তোমরা এর আগে বললে এক শর্ত, এখন বললে এক শর্ত। ইরান একটি স্বাধীন দেশ, তাদের নৌবাহিনী থাকবে না, এটা কেমন কথা? আমেরিকা বলল যে না, তোমাদের নৌবাহিনী থাকলে তোমরা হরমুজ প্রণালী বন্ধ করবে, কাজে তোমাদের নৌবাহিনীও থাকা যাবে না। তো এরপরে এই যুদ্ধ, মানে ট্রাম্পের কথা হচ্ছে সে আক্রমণ করতে চায়, তাই না? এর জন্য সে অজুহাত খুঁজে। যখন দেখলো যে ইরান এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে না বলে তারা মেনে নিয়েছে, তখন ট্রাম্প চিন্তা করলো যে না, এত সহজেই মেনে নিল, তাহলে যুদ্ধ করবো কিভাবে, তাই না? তখন ট্রাম্প নতুন শর্ত দিল। তার মানে হচ্ছে ট্রাম্প এবং ইসরায়েলের ইন্টেনশনই হচ্ছে যে ইরানের সঙ্গে যুদ্ধ করা। এখন বাস্তবতা হচ্ছে যে এই যুদ্ধে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইরান, এটা সত্য। যেমন তেহরানে প্রায় 1000 লোক মারা গেছে, প্রচুর বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু অন্যান্য দেশের এত ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ হচ্ছে যে সমস্ত বিশ্ব একদিকে আর ইরান একদিকে। ইরান হচ্ছে একটা গরিব দেশ, মাত্র একটা দেশ, তার কোনো বন্ধু নাই। সেই জায়গায় আপনি দেখেন যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া আজকে জয়েন করেছে। অস্ট্রেলিয়া, তারপরে সৌদি আরব তো জয়েন করেনি, তারপরে কাতার, কুয়েত, জর্ডান,
বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ সবাই মিলে ইসরায়েল একটা দেশের বিরুদ্ধে তারা লেগেছে দেশটাকে ধ্বংস করার জন্য। সে কয়দিন টিকে থাকবে, কয়দিকে সামলা চালাবে বলেন তো? তারপরে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান নন স্টপ ভাবে রাজধানী তেহরানে একের পর এক হামলা করেই যাচ্ছে এবং গণহারে মানুষের কবর দেওয়া হচ্ছে। মানে অনেক বড় একটা গর্ত করে অনেকে একসময় কবর দেওয়া হচ্ছে। কারণ কি করবে? কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই, এত কিছুর পরে আপনি কিভাবে বলেন যে আমেরিকা জিতবে না? দেখুন, ধ্বংসপ্রাপ্ত বেশি ইরানে হবে, এটা সত্য, কারণ যুদ্ধটা তো ইরানেই হচ্ছে, তাই না? যুদ্ধটা হচ্ছে ইরানের মাটিতে। কিন্তু আমেরিকা আসলে এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে নেওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি আমেরিকার নাই। সেটা অর্থনৈতিকভাবে থাকলেও ভূরাজনৈতিকভাবে এটা নাই। কারণ এই যুদ্ধ বেশি দিন কন্টিনিউ করলে আমেরিকা তার মধ্যপ্রাচ্যে সকল মিত্র হারাবে এবং এই আরব দেশগুলো অলরেডি, দেখুন, এই আরব দেশগুলির যে বাচ্চারা আছে না, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই, এইসব বাচ্চারা কিন্তু বছরের পর বছর বংশানুক্রমে তারা শাসন করে। বাবা মরলে ছেলে, ছেলে মরলে নাতি, এভাবে বাচ্চা একের পর এক ওই পরিবার থেকে। তারা সবচেয়ে বেশি ভয় পায় আন্দোলন এবং গণতন্ত্র। এখন যেভাবে সৌদি, কাতার, কুয়েতে ধনকুবেররা তারা বিমানযোগে পালাচ্ছে এবং জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তেছে, কাজেই তারা যদি রাস্তায় নেমে আসে একবার শাসকের বিরুদ্ধে আন্দোলন করে, এটাকে কিন্তু এই আরব দেশের বাচ্চারা বড় ভয় পায়। এবং এই দেশগুলোর মেন ইনকামই কিন্তু হচ্ছে তেল এবং গ্যাস বিক্রি। এটা বন্ধ হয়ে গেলে ওদের আর কিছুই থাকে না। সুতরাং এই যুদ্ধ আমেরিকা কন্টিনিউ করতে পারবে না। অলরেডি আরব দেশগুলো বলতেছে, দেখো আমেরিকা, তোমাদের ঘাঁটি থাকার কারণে, যেমন আমেরিকা ঘাঁটি আছে কাতারে, কুয়েতে, বাহরাইনে, তারপরে সৌদি আরবে, এখন বলতেছে এই দেশগুলো তোমাদের ঘাঁটি থাকার কারণে কিন্তু ইরান আমাদেরকে আক্রমণ করতেছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কাতারের রাজধানী দোহাতে কিন্তু একের পর এক হামলা করতে আছে ইরান, থামছেই না। এই জন্য কিন্তু অনেকেই হ্যাপি না। এখন এটা কিন্তু আমেরিকাও বুঝতেছে। গতকালকে আপনার মার্কিন যে সিনেট আছে, সেই সিনেটে একটা ভোটাভুটি হয়। দুঃখজনক ভাবে সেই ভোটে আসলে ট্রাম্প জিতে গিয়েছে। যেমন একটা প্রস্তাব এনেছিল মার্কিন সিনেটে কিন্তু সদস্য হচ্ছে 100 জন। এই 100 জন সিনেট মেম্বার তারা এক একজন 6 বছরের জন্য নির্বাচিত হন। 2 বছর পর পর 33টি আসন নির্বাচন হয়। যেমন এই 2 বছর পর 33টা, এই 2 বছর পর 33টা, এই 2 বছর পর 34টা। হাউস অফ সিনেট কিন্তু কোনোদিনই একেবারে ভাঙে না। 2 বছর পর পর 3 ভাগের 1 ভাগে নির্বাচন হয় এবং মাত্র 100 জন সিনেটার। সেই 100 জন সিনেটার তারা ভোটাভুটি করে যে ট্রাম্প আসলে যুদ্ধ পরিচালনা করতে পারবে কি পারবে না। ট্রাম্প যুদ্ধ পরিচালনা করতে পারবে, এর পক্ষে ভোট দেয় 53 জন, আর ট্রাম্প যুদ্ধ পরিচালনা করতে পারবে না, এর পক্ষে ভোট দেয় 47 জন। সুতরাং ট্রাম্প জিতে যায়। এই হচ্ছে কি ঘটনা। এবং এই জিতার পরে ট্রাম্প তার যে কাছের কিছু সিনিয়র বয়স্ক সিনেটর আছে, তাদের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা পুরোপুরি গোপন রাখা হয়, অর্থাৎ কোনো তথ্য বাইরে প্রকাশ করা যাবে না। কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে এসে একজন ডেমোক্রেট দলের সিনেটর তিনি কিছু কথা শেয়ার করেছেন। তিনি বলেছেন যে আমাদেরকে হয়তো স্থল বাহিনী পাঠাতে হতে পারে, কারণ আমরা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মোকাবেলা করতে পারতেছি না। কারণ দেখেন, ইরানের একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে আপনার $50,000। তো এই ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের দিকে যায় বা কাতারের দিকে যায়, তখন ইসরায়েল বা কাতার তাদের যে আয়রন ডোম আছে, ওই আয়রন ডোম থেকে একটা ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে। ওই মিসাইল দিয়ে ওই ইরানের মিসাইলটা আকাশেই ধ্বংস করে ফেলে। এখন যে ইন্টারসেপ্টরটা ছোড়ে, ওটার দাম হচ্ছে গিয়ে আপনার $12-13 মিলিয়ন। মাঝে মধ্যে ইরানের একটা মিসাইল ধ্বংস করার জন্য 12টা এরকম ইন্টারসেপ্টর ছুঁড়েও ওই মিসাইলটা ধ্বংস করা যায় না। এবার বোঝেন কত বড় ব্যয়বহুল। এবং দর্শক, এই ইরান এত সস্তায় সস্তায় অস্ত্র তৈরি করতে পারে, যেটা আমেরিকা ইসরায়েলের তার চেয়ে 10-12 গুণ বেশি খরচ হয়। এবং আরো বিরক্তিকর জিনিস হচ্ছে যে ইরান করে কি, ওই যে মরুভূমির বুকে ওই 3D প্রিন্টার দিয়ে মিসাইল, তারপরে ক্ষেপণাস্ত্র, তারপর যুদ্ধ বিমান, এগুলো ওই যে কাগজের উপর এই 3D প্রিন্ট করে পাহাড়ের উপর বিছিয়ে রাখে। হ্যাঁ, তখন ওই উপর থেকে
উপর থেকে আমেরিকান বিমান বা ইসরায়েলি বিমান তারা দেখে, আরে এই যে নিচে ক্ষেপণাস্ত্র, এই যে নিচে বিমান, আসলে তো এগুলো একটা কাগজের উপর, মানে অনেক বড় কাগজের উপর 3D প্রিন্টার। তখন তারা ওটার উপর বোমা মারে, মেরে ধ্বংস করে দেয়। পরে দেখে যে আসলে এগুলোর কাগজ আর কিছু না। কিন্তু এই যে বোমাটা পড়লো, এই বোমাটার দামই হচ্ছে কয়েক হাজার মার্কিন ডলার, অন্তত 60-70 হাজার মার্কিন ডলার অবশ্যই। কাজেই শুধু শুধু একটা 3D প্রিন্টার দিয়ে এতগুলো টাকা নষ্ট করে ফেললো। তো এই সমস্ত কারণে কিন্তু আমেরিকা পুরো হতাশ। তো সেই ডেমোক্রেট সিনেটর বলেন যে আমাদেরকে হয়তো স্থল বাহিনী পাঠানো লাগতে পারে, আমি ভয় পাচ্ছি, আমি অনেক ভয় পাচ্ছি। এখন তিনি কেন ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন, সেটা তিনি অবশ্যই বলবেন না জানি, কিন্তু স্থল বাহিনী পাঠানো দরকার হতে পারে কেন? দেখুন, বিমান হামলা চালিয়ে একটা দেশের অবকাঠামো ধ্বংস করা যায়, মানুষ মারা যায়, কিন্তু সরকারকে পরিবর্তন করা যায় না। ট্রাম্প মনে করেছিল যে খামেনিকে মেরে ফেললেই সব শেষ। ও যে যেমন ভেনেজুয়েলাতে মাদুরাকে ধরে এনেছে, তারপর ভাইস প্রেসিডেন্টকে বসিয়েছে, তারপর ভেনেজুয়েলার সকল প্রাকৃতিক যে খনিজ সম্পদগুলো, তেল সহ সব দখলে নিয়েছে, মার্কিন কোম্পানিগুলোকে সেখানে পাঠাচ্ছে তেল আহরণের জন্য। মনে করছে কি ইরানকেও সামন করতে পারে, মনে করেছিল ইরানও তেমনি হবে। ইরানের ভিতর কিন্তু প্রচুর খনিজ সম্পদ, সুতরাং খোমেনিকে প্রথম দিনই হত্যা করে, তারপর ইরানকে দখলটা করে, তারপর মার্কিন কোম্পানিগুলো ইরানে যাবে, তেল তুলবে, নিয়ে আসবে, মজাই মজা। কিন্তু এখন দেখে যে পরিস্থিতি উল্টা। এখন খামেনির মৃত্যুর পরে তারা তো দুর্বল হয়নি, বরং তারা শক্তিশালী হয়েছে। এটাই হচ্ছে বড় চিন্তার বিষয়। এখন বিমান হামলা চালালে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কিন্তু সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার মতো পরিস্থিতি আমেরিকার নাই। আমেরিকা জানে যে এইরকম যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এক সময় চীন এগিয়ে আসবে, সৌদি আরবও বাদ সাধবে, এবং আরব কান্ট্রিগুলো আর আমেরিকার সহায়তা করবে না। এই সুযোগে হয়তো রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারে। এখন এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে গেলে দুইটা উপায়। একটা উপায় হচ্ছে এই তুরস্ক এবং ইরানের বর্ডারে যে কুর্দিরা বাস করে, সেই কুর্দিদেরকে অস্ত্র গোলা বারুদ দিয়ে ইরানের ভিতরে পাঠিয়ে দেওয়া, পাঠিয়ে দিয়ে সে ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর সঙ্গে যুদ্ধ করে এই দেশটা নিয়ন্ত্রণে নেওয়া। কারণ এই কুর্দিরা বসবাস করে ইরান এবং তুরস্কের সীমান্তে, কিন্তু তুরস্ক কখনোই চায় না এই কুর্দিদের একটা স্বাধীন দেশ হোক। কারণ তুরস্ক মনে করে যদি এই কুর্দিরা